সমবায় ব্যাংকের 12,000 ভরি স্বর্ণের খোঁজ মিলছে না, স্থানীয় সরকার উপদেষ্টা। এবার হাসান নাসরুল্লাহর ডেপুটি ও হিজবুল্লাহর গোয়েন্দা প্রধানকেও হত্যা করল ইসরায়েল। ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু, একদিনের রেকর্ড, 8 জনের মৃত্যু, আক্রান্ত 1200-র বেশি। ক্রিকেটার হিসেবে সাকিব নিরাপত্তা পাবেন, রাজনৈতিক ক্ষোভের প্রশমন তাকেই করতে হবে, ক্রীড়া উপদেষ্টা। আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। সমবায় ব্যাংকের 12,000 ভরি স্বর্ণের কোনো হদিস মিলছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ। রোববার দুপুরে কুমিল্লায় এক অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান। ইতিবাচক মানসিকতার অভাবে সমবায় দাঁড়াতে পারছে না বলেও মন্তব্য তার। কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টুকে সাথে নিয়ে রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। অবিভক্ত বাংলায় 1922 সালে প্রতিষ্ঠিত হয় সমবায় ব্যাংক। দেশ স্বাধীন হওয়ার পর যা বাংলাদেশ সমবায় ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে। ব্যাংকটির দীর্ঘ ইতিহাস থাকলেও দুর্নীতি এবং অনিয়মের কারণে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। গত 18 সেপ্টেম্বর সমবায় ব্যাংকের 47তম বার্ষিক সাধারণ সভায় শেয়ার হোল্ডাররা অভিযোগ করেন, ব্যাংক থেকে কয়েকশো কোটি টাকা লুটপাট, নিয়োগ বাণিজ্য এবং 12,500 ভরি স্বর্ণ বিক্রি করে আত্মসাৎ করা হয়েছে। এজন্য ব্যাংকটির সাবেক সভাপতি মহিউদ্দিন মহিসহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এ সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। 13 বছর একটা কমিটি চলছে, সেখানে আপনারা এসে করছেন, আপনারা কোনো ব্যবস্থা নেন নাই। শুধু এককভাবে অধিদপ্তরের পরিচালককে দোষ দিয়ে লাভ নেয়, তবে ওনার দায়িত্ব প্রধান ছিল। রোববার কুমিল্লায় পল্লী উন্নয়ন একাডেমি বার্ডের 57তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে যোগ দিয়ে উপদেষ্টা এএফ হাসান আরিফ সমবায় ব্যাংক থেকে 12,000 ভরি স্বর্ণ খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানান। সমবায়ও এই রুরাল ডেভেলপমেন্টেরই একটি অংশ। তার বর্তমান অবস্থা ভয়াবহ। সমবায় ব্যাংক, তো সেই সমবায় ব্যাংকের অবস্থা হচ্ছে 12,000 ভরি সোনা খোঁজ পাওয়া যাচ্ছে না। এই হচ্ছে সমবায় ব্যাংকের অবস্থা। সমবায় ব্যাংকের সম্পত্তি আছে, সেই সম্পত্তি বেদখল হয়ে আছে। তো তাহলে এটা হচ্ছে সমবায়ের একটা চিত্র। উপদেষ্টা বলেন, সমবায়ীরা শুধু কমিটি আর ক্ষমতায় যাওয়া নিয়ে ব্যস্ত থাকে, কি উন্নয়ন হলো সেটির দিকে তাদের লক্ষ্য নেই। কমিটি কারা গঠন করবে সেটা নিয়েই মারামারি, কামড়াকামড়ি এবং এটার মামলা গড়াতে গড়াতে সুপ্রিম কোর্টেও যায় এবং একটা বড় অংশ মামলা মোকদ্দমা হচ্ছে সমবায়ীদের মধ্যে। তাহলে তো সমবায়ের যে মূল দর্শক যে আমরা সকলে মিলে কাজটা করব, এখানে তো সকলে মিলে হচ্ছে না। কমিটিতে আমি যাবো, এটাই হচ্ছে এখনকার সমবায়। এদিন সভায় বক্তারা সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পল্লী উন্নয়ন ও সমবায় ক্ষেত্রে বার্ড যেসব গবেষণা ও কার্যক্রম চালাচ্ছে তা সংক্ষেপে তুলে ধরেন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা ও ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা মামলায় সাজাপ্রাপ্ত দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার সকালে তিনি আদালতে আত্মসমর্পণ করলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক এই আদেশ দেন। একই সাথে কারাগারে তাকে ডিভিশন অনুমোদন করা হয়েছে। তামজিদ সুমনের রিপোর্ট। রোববার সকালে আত্মসমর্পণ করতে সিএমএম কোর্টে উপস্থিত হন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। সে সময় আদালত প্রাঙ্গণে তার ভক্ত সমর্থকরা হাজির হন। মাহমুদুর রহমানের উপস্থিতি ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল আদালত চত্বরে। সকাল 11টায় এজলাসে হাজির হন তিনি। মিনিটখানিক শুনানির পর সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা ও ষড়যন্ত্র করার অভিযোগের মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। আইনের বিধান অনুযায়ী 7 বছরের সাজাপ্রাপ্ত আসামির জামিন দেওয়ার এখতিয়ার সিএমএম আদালতের নেই। তাই কারাগারে গিয়ে হাইকোর্টে আপিল করে জামিন পেতে হবে মাহমুদুর রহমানকে। এই মামলার ঘটনাস্থল আমেরিকায়, সেইটাকে কারসাজি করে বাংলাদেশে ঘটনাস্থল দেখিয়ে সেই মামলা করেছেন এবং জনাব মাহমুদুর রহমান এবং শফিক রেহমানকে জেল দিয়েছে 5 বছরে। আজকে তিনি স্বেচ্ছায় আদালতে এসেছেন, তিনি জেলে যেতে চেয়েছেন, জামিন চান নাই। ওনার বিরুদ্ধে যেই মামলায় সাজা হয়েছে সেইটাই তিনি সারেন্ডার করেছেন
এখন তিনি জেলে গেছেন, বাকি মামলা অতি দ্রুত এই মামলা থেকে তিনি বেরিয়ে আসবেন। মাহমুদুর রহমানের আইনজীবী অভিযোগ করে বলেন, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে প্রত্যেকটি মামলাই ষড়যন্ত্রমূলক। আইনি লড়াইয়ের মাধ্যমে তাকে কারামুক্ত করা হবে বলেও জানান তিনি। জনাব মাহমুদুর রহমান জেলে গেছেন, তাকে যেন প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়া হয়। উনি আপিল করবেন, তারপর জেল থেকে বেরিয়ে আসবেন, সেটাই আমাদের প্রত্যাশা দ্রুততম সময়ের মধ্যে। যে মামলায় মাহমুদুর রহমান এবং শফিক রেহমানকে জেল দিয়েছে সেটা একটা প্রহসনের মামলা। যে বিচারক জেল দিয়েছে তিনি আদালত ফরিয়াদির পিছনে পিছনে হাঁটে, আপনারা দেখেছেন। আপনাদের কাছে বক্তব্য হলো এই, সঠিক সত্যকে জাতির সামনে তুলে ধরুন। গত সরকারের আমলে বিচার ব্যবস্থা সরকারের পিছনে পিছনে হাঁটতো, এই দৃশ্য সেটাই প্রমাণ করে। এই মামলায় গত বছরের 17 আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত মাহমুদুর রহমান ও সাংবাদিক শফিক রেহমান সহ 5 জনকে আলাদা 2 ধারায় 7 বছরের সশ্রম কারাদণ্ড দেয়। বিগত সরকারের আমলে সারা দেশে মাহমুদুর রহমানের বিরুদ্ধে 127টি মামলা হয়েছিল। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সময় মিথ্যা মামলায় সাংবাদিক শফিক রেহমান ও আমেরিকা প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়ার সাজা 1 বছরের জন্য স্থগিত করেছে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ আবু সাইদ মোল্লার সই করা এক প্রজ্ঞাপনে বলা হয়, শফিক রেহমান এবং মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়ার সাজা শর্ত সাপেক্ষে 1 বছরের জন্য স্থগিত করা হলো। গত বছরের 17 আগস্ট এই মামলায় সাংবাদিক শফিক রেহমান ও দৈনিক আমার দেশে ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সহ 5 জনকে 7 বছর করে কারাদণ্ড দেয় আদালত। 2015 সালের 3রা আগস্ট পল্টন থানায় মিথ্যা মামলা করার 1 বছর পর শফিক রেহমানকে গ্রেফতার করা হয়। পরে জামিনে মুক্তি পেয়ে দেশ ছাড়েন তিনি। স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর দেশে ফিরে আসেন তিনি। সংবিধান সংশোধন করার অধিকার শুধুমাত্র নির্বাচিত সরকারের। কেউ যেন আর গণতন্ত্র হরণ করতে না পারে, তাই সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। অন্যদিকে গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত সফল হবে না। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। জিয়া মঞ্চের 31তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়। পরে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে গতিশীল রাখতে তারেক রহমান সহ বিএনপি নেতাকর্মীদের সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এই জাতির নেতা তার বিরুদ্ধে যে সকল অন্যায় মামলাগুলি প্রত্যাহার করে গণতন্ত্রের চলার পথকে সুগম করবে। এই 5ই আগস্টে যারা পরাজিত শক্তি তারা বসে নেয়, তারা হয়তো একটা স্যাবর্টাইজ করার চেষ্টা করবে। যে সকল অঞ্চলে সকল পূজাকে আমরা দেখভাল করব, আমরা জনগণকে নিয়ে নিরাপত্তা দিব। আমি আশা করি কুচক্রী মহল যতই চেষ্টা করুক, জাতির কপালে কলঙ্ক লেপন করার সকল অপচেষ্টা আমরা অত্যন্ত কঠিন হাতে মোকাবেলা করব। এদিকে ডিআরইউ মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনায় হাফিজউদ্দিন আহমেদ ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের জন্য বীর ভাতার দাবি জানিয়ে বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের অনেকেই 111 সরকারের ছিল, তাই সতর্ক হতে হবে। সংস্কার করার জন্য রাজনৈতিক দল যথেষ্ট, নির্বাচিত প্রতিনিধিরা যথেষ্ট। এই দেশে সংবিধান সংশোধন করার অধিকার একমাত্র নির্বাচিত জনপ্রতিনিধিদের। এই কথাটি ভুলে যাবেন না। যতই পিএইচডি ডিগ্রি থাকুক, এটা দিয়ে আপনারা সংবিধান সংশোধন করতে পারবেন না। এই উপদেষ্টা পরিষদের অনেকেই শেখ হাসিনার সহায়তার তালিকায় ছিলেন। তারা আগের সরকারগুলোকে সাহায্য করেছেন, 111 সময়ও করেছেন। এদিকে নয়াপল্টনে জিয়া মঞ্চের শোভাযাত্রা পূর্ব সমাবেশ থেকে বক্তারা দ্রুততম সময়ে নির্বাচন দেওয়ার দাবি জানান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। স্বৈরাচারী সরকারের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সম্পূর্ণ বাতিল নয়, বরং ক্ষেত্রবিশেষে সংশোধন করার কথা জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে বাক স্বাধীনতা খর্ব করে এমন ধারা বাতিল হবে বলে আশ্বস্ত করেছেন তিনি। রাজধানীর এনজিও সহায়ক ব্যুরো কার্যালয়ে তথ্য অধিকার বিষয়ে এক আলোচনা সভায় এসব কথা জানান আইন উপদেষ্টা। তবে সাইবার ক্রাইম দমনে যেসব ধারা আছে তা কার্যকর রাখার কথা জানান উপদেষ্টা। তথ্য অধিকার নিশ্চিতে সরকার আন্তরিকতার সাথে কাজ করছে বলেও জানিয়েছেন ডক্টর আসিফ নজরুল।
আমাদের সরকারের পক্ষ থেকে আমরা তথ্য অধিকার 82 যেই সমস্ত আইন ছিল, যে সমস্ত আইন করার পরিকল্পনা ছিল, সেগুলি বাতিল করার চেষ্টা করব। ক্ষেত্র বিশেষে সংশোধন করতে হবে। যেমন ধরেন সাইবার সিকিউরিটি অ্যাক্টটা অনেকের জনপ্রিয় দাবি হচ্ছে এটাকে বাতিল করে দেওয়া। আমি যখন লেখালেখি করেছি আমি কখনো বাতিল করতে বলি নাই, কারণ এখানে দুই ধরনের অপরাধ আছে। একটা হচ্ছে কম্পিউটার অফেন্স, একটা হচ্ছে স্পিচ অফেন্স। স্পিচ অফেন্স আমি বাদ দিব, কিন্তু কম্পিউটার অফেন্স, হ্যাকিং করা, ব্ল্যাকমেইল করার চেষ্টা করা, সেটাকে যদি আমি ক্রিমিনালাইজ করার থেকে বাতিল করি তাহলে দেশে অরাজকতা হয়ে যাবে। দিনাজপুর ৫ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফ্রিজার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭১ বছর। ঢাকার ল্যাবেট ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টায় তার মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। আগামীকাল দিনাজপুরে পৃথক ৩টি নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। দীর্ঘদিন থেকে ক্যান্সারে ভুগে এই রাজনীতিবিদ ২২শে সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ১৯৫৩ সালে জন্ম নেয়া মোস্তাফিজুর রহমান ৭ নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধ করেছিলেন। দীর্ঘদিন থেকে দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে ৮ বার তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংগঠিত সহিংসতায় জড়িতদের চিহ্নিতকরণ ও শাস্তির ধরন নির্ধারণের জন্য ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয় ১৫ জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত ক্যাম্পাসে সব ধরনের সহিংসতার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। ৪ সদস্যের এই কমিটিতে একজন আহ্বায়ক, ২ জন সদস্য ও একজনকে সচিব করা হয়েছে। এই কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নুরুল আলম ও অধ্যাপক শরীফ ইনামুল কবির সহ ২১৪ জনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম বাদী হয়ে আশুলিয়া থানায় মামলাটি করেন। অভিযুক্তদের বিরুদ্ধে বেআইনিভাবে আটক, হত্যার উদ্দেশ্যে মারপিট করে গুরুতর জখম ও হুমকি দেয়া সহ ককটেল ও পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। ১৫ জুলাই সন্ধ্যায় উপাচার্যের বাসভবনের সামনে ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর অতর্কিতে হামলা চালায় ছাত্রলীগ। এতে মামলার বাদী সহ আন্দোলনকারীদের অনেকে গুরুতর জখম হন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরিবর্তিত পরিস্থিতিতে অনেক ঠিকাদারি গা ঢাকা দেওয়ায় ঢাকার ২ সিটি কর্পোরেশনে অসমাপ্ত কাজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। উন্নয়ন কাজ বন্ধ রয়েছে অনেক এলাকায়। দক্ষিণ সিটির ১৪টি ঠিকাদারি প্রতিষ্ঠান ৫ই আগস্টের পর কাজে ফেরেনি। বিশেষজ্ঞরা বলছেন, ঠিকাদার বাছাইয়ে ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রভাব এমন পরিস্থিতি সৃষ্টি করেছে। নাজিবুর রহমানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রনি রায়হান। এটি রাজধানীর মুগদা হাসপাতাল লাগোয়া একটি সড়কের চিত্র। এক পাশে শিক্ষা প্রতিষ্ঠান, অন্য পাশে সরকারি হাসপাতাল। তবুও খানাখন্দে ভরা গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের উদ্যোগ নেই স্থানীয় জনপ্রতিনিধি কিংবা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। রৌদ্রোজ্জ্বল আবহাওয়া কিংবা মুষলধারে বৃষ্টি, মুগদা হাসপাতাল সংলগ্ন এই সড়ক ধরে চলা হাজারো মানুষের ভোগান্তিটা নিত্যদিনের সঙ্গী। দীর্ঘ সময় ধরে চলা নানা প্রকল্প হাতে নিলেও তা বাস্তবায়ন করতে পারেনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। কবে নাগাদ এই সমস্যা সমাধান হবে তাও জানেন না কেউ। গাড়ি আটকে যায়, উল্টে যায়, বাচ্চা সহ পড়ে যায়। ভাই, এই রাস্তা ভালো করার লোকে নাই। পানি জমা থাকলে কোনো দেখার কোনো ইয়া নাই। গাইনি পেশেন্টগুলা এখানে এই পর্যন্ত আসতে গেলে পরে মানে তারা অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে আর কি। মুগদা মান্ডা সড়কটির বেহাল দশা কাটাতে ৬০ ফিট রাস্তা নির্মাণের পরিকল্পনা ছিল দক্ষিণ সিটি কর্পোরেশনের। ঠিকাদারি প্রতিষ্ঠান ট্রায়াঙ্গেল কর্পোরেট সরকার পরিবর্তনের পর আর কাজে ফেরেনি। এ রাস্তার কিছু অংশ দখলমুক্ত করা হলেও পুনরায় সেখানে বাড়ি, দোকানপাট বানাতে ব্যস্ত দখলবাজরা। রাজধানীর কলাবাগানের এই সড়কটির চিত্র একই। সড়কটির বেশিরভাগ অংশ খনন করে আর কাজ সম্পূর্ণ করেনি পল্টন দাস নামের এক ঠিকাদার। ফোনে যোগাযোগ করা হলেও গা ঢাকা দেয়া এই সকল ঠিকাদারদের পাওয়া যায়নি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় এমন ঘটনা আছে 14টি।
এমন পরিস্থিতি দ্রুত সমাধানের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। নিয়মতান্ত্রিকভাবে আমরা আগাচ্ছি, যদি তাকে না পাওয়া যায় কিংবা সে কাজ করতে অনীহা প্রকাশ করে তাহলে সেখানে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বিশেষভাবে কিছু তাকে নোটিশ দেওয়া, শোকজ করা কিংবা এগুলাতে সে যখনই ব্যর্থ হবে তখন আমরা সেগুলো ক্লোজ করে নতুনভাবে দরপত্র আহ্বান করে আমরা আমাদের কাজ, সুতরাং যত দ্রুত সম্ভব এই কার্যক্রমগুলো করা যাক। নগর বিশ্লেষকরা বলছেন ঠিকাদার নিয়োগে সাবেক মেয়রদের একচ্ছত্র আধিপত্য এমন পরিস্থিতির সৃষ্টি করেছে। আমাদের নগরের বিভিন্ন উন্নয়ন কাজের জন্য ঠিকাদার যখন নিয়োগ করা হয় অধিকাংশ সময় কিন্তু একটা রাজনৈতিক একটা ইনফ্লুয়েন্স থাকে এবং দেখা যায় যে যারা মেয়ররা থাকেন তাদের পরিচিত বা রাজনৈতিক প্রভাব বলে মানুষই বারবার কাজ পায়, তাদের কাজের মান নিয়েও আগে প্রশ্ন ছিল এবং সেই ক্ষেত্রে আমরা অনেক সময় দেখেছি যে দীর্ঘদিন ধরে কাজ পড়ে থাকে। অথচ আমরা বারবার বলেছি যারা কাজ ঠিকমতো ডেলিভার করতে পারেন না, রাজনৈতিক পরিচয়ের সূত্র ধরে যেন কাজ না দেওয়া হয়। ঠিকাদার প্রতিষ্ঠানের পাশাপাশি জনভোগান্তি বাড়ানোর দায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনেরও রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীরা নতুন কোনো অপরাধে জড়ালে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মাইনুল হাসান। সকালে পল্টনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাব আয়োজিত ওয়ালটন ক্র্যাব ক্রীড়া উৎসব 2024 ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন এখনও যেসব পুলিশ সদস্য কর্মস্থলে যোগ দেয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কমিশনার মাইনুল হাসান জানান, মাদক, সন্ত্রাস ও অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান চলছে। রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ নতুন উদ্যমে কাজ শুরু করেছে বলেও জানান কমিশনার। গাজীপুরে ব্যাংকের 2 কর্মকর্তা ও 2 আনসার সদস্যকে কুপিয়ে ও গুলি করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের সোনালী ব্যাংক উপশাখার 7 লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আহতরা হলেন ব্যাংকের উপশাখার ইনচার্জ আতিকা পারভিন সুরভি ও ক্যাশ অফিসার ফারজানা নাজনীন শিমু এবং আনসার সদস্য আলামিন ও রাজু মিয়া। সোনালী ব্যাংক গাজীপুর কোর্ট বিল্ডিং শাখার এজিএম গাজী শহীদুজ্জামান জানান, ব্যাংকের উপশাখার 7 লক্ষাধিক টাকা নিয়ে একটি অটোরিকশা যোগে ওই 4 জন কোর্ট বিল্ডিং শাখায় জমা দিতে যাচ্ছিলেন। বিকেল 5টার দিকে তারা রথখোলা এলাকায় পৌঁছলে 6টি মোটরসাইকেলে 10 থেকে 12 জন যুবক অটোরিকশার গতিরোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিলে যুবকরা ফাঁকা গুলি ছুড়ে এবং ওই 4 জনকে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। দেশে বিদেশে থাকা এস আলম গ্রুপ কোম্পানির শেয়ার হোল্ডার, পরিচালক ও তাদের পরিবারের সদস্যদের সব সম্পদের তালিকা আদালতে দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার রুল সহ এই আদেশ দেন। সব সম্পদের তালিকা দাখিল করতে আগামী 4 সপ্তাহের মধ্যে আইন সচিব ও নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শকের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে এস আলম গ্রুপ কোম্পানির শেয়ার হোল্ডার, পরিচালক ও তাদের পরিবারের সদস্যদের সব স্থাবর সম্পদের তালিকা দাখিল করা এবং সব সম্পদ স্থানান্তর বা বিক্রির উপর নিষেধাজ্ঞা চেয়ে 17 সেপ্টেম্বর রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ রুকনুজ্জামান। 1 নভেম্বর থেকে পলিথিন উৎপাদন কারখানায় অভিযান চালানো হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সেই সাথে পলিথিন ব্যবহারে সচেতনতা বৃদ্ধিতে ছাত্রদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানান তিনি। সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিকল্প পণ্যের মেলা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। উপদেষ্টা জানান, সবার সহযোগিতায় বিদ্যমান আইনের ভিত্তিতে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। ডিসেম্বর মাসের মধ্যে সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক বন্ধ করা হবে বলেও জানান তিনি। কাউকে শাস্তি দেওয়ার জন্য নয়, পরিবেশকে বাঁচানোর জন্য এই উদ্যোগ বলে জানান সৈয়দা রিজওয়ানা হাসান। সচেতনতা বাড়ানোর জন্য শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানে যাবে বলেও জানান উপদেষ্টা। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার তদন্তভার পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইকে দেওয়ার জন্য আবেদন করা হবে বলে জানিয়েছেন ওই মামলার নতুন আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। দুপুরে হাইকোর্টে সাংবাদিকদের কাছে কথা জানান তিনি। ফৌজদারি কার্যবিধির 493 ধারা অনুযায়ী চাঞ্চল্যকর সাগর রুনি হত্যা মামলার স্বাধীন আইনজীবী হিসেবে তাকে নিযুক্ত করা হয়েছে বলেও জানান শিশির মনির। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাতে সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন
রুনিকে নির্মমভাবে হত্যার পর তদন্ত রিপোর্ট প্রদানের জন্য এখন পর্যন্ত 113 বার সময় পেছানো হয়েছে বলে জানান এই আইনজীবী। দ্রুত সময়ের মধ্যে সাগর রুনি হত্যা মামলার রহস্য উন্মোচন করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। আওয়ামী লীগ সরকারের শাসনামলে যেসব বিচারক বিতর্কিত রায় প্রদান করেছেন তাদের অপসারণের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। বিচারক তার এজলাসে থাকবে, তাকে সাক্ষীকে আগে নিচ্ছে সজীব জয়কে, আর পিছনে আছে কে তৎকালীন সিএমএম রেজাউল করিম চৌধুরী, আসাদুজ্জামান নূর। শুধু মাহমুদুর রহমান নয়, 7 জানুয়ারি তথাকথিত নির্বাচনের আগে অনেক কেসে সাজা দিয়েছে, অনেক নেতাকর্মীর সাজা দিয়েছে ফরমাইশি রায়ের মাধ্যমে। তার বিচার করার অধিকার নাই, বিচারিক করা তার নৈতিকতা নাই। নগদ নিবেদিত অর্থনীতির খবর। আইএমএফ, বিশ্বব্যাংকের মতো ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন আইএফসিও অর্থনৈতিক খাত সংস্কারে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে বিশ্বব্যাংক এবং আইএফসির প্রতিনিধি দল অর্থ উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন। এরপর সাংবাদিকদের ব্রিফিংয়ে সালেউদ্দিন জানান, অক্টোবরে আইএমএফের বোর্ড মিটিংয়ে টাকার বিষয়ে সিদ্ধান্ত হবে। আর্থিক এসব আন্তর্জাতিক সংস্থা থেকে সহায়তা আসবে এনবিআর, ব্যাংক এবং জ্বালানি সহ অন্যান্য খাতে সংস্কারের জন্য। ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের 24তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কোম্পানির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাশমত আলী। সভায় উপস্থিত শেয়ার হোল্ডার বৃন্দ কোম্পানির 10% ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেন এবং ব্যবসার অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। সভা শেষে 145তম পরিচালনা পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে হাশমত আলী পরবর্তী মেয়াদের জন্য কোম্পানির চেয়ারম্যান নির্বাচিত হন এবং মোহাম্মদ বেলায়েত হোসেন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া আজিজুর রহমান নির্বাহী কমিটির চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম ক্লেইম কমিটির চেয়ারম্যান, মোহাম্মদ ফয়েজ অডিট কমিটির চেয়ারম্যান এবং এমইউএ কাদের এনআরসি কমিটির চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। এছাড়া নুরুদ্দিন আহমেদ ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সমবায় ব্যাংকের 12,000 ভরি স্বর্ণের খোঁজ মিলছে না, স্থানীয় সরকার উপদেষ্টা। এবার হিজবুল্লাহর আরো 2 শীর্ষ নেতাকে হত্যা করল ইসরায়েল, নাসরুল্লাহর মরদেহ উদ্ধার। ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু, একদিনে রেকর্ড 8 জনের মৃত্যু, আক্রান্ত 1200-র বেশি। এবং ক্রিকেটার হিসেবে সাকিব নিরাপত্তা পাবেন, রাজনৈতিক ক্ষোভের প্রশমন তাকেই করতে হবে, ক্রীড়া উপদেষ্টা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টার মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।